17 বছর বয়সী একটি মেয়ে প্রায় প্রতি রাতেই স্বপ্নে দেখত একজন মুখোশধারী লোক তাকে এবং তার পরিবারকে হত্যা করছে। লোকটার সবুজ চোখ তাকে নির্ঘুম করে রাখত রাতের পর রাত। দুর্বিষহ দুঃস্বপ্ন নিয়ে সে জীবন কাটাচ্ছিল। একদিন ভাগ্যক্রমে স্বপ্নের লোকটা তার সামনে এসে হাজির হয়। এটা কি নিছকই কাকতালীয়, নাকি স্বপ্নের মাঝেই লুকিয়েছিল ভবিষ্যতের সতর্কবাণী? জানতে হলে আসুন শুনে আসি মালায়ালাম ক্রাইম থ্রিলার সিরিজ সিক্রেট স্টোরিজ অফ রোজলিনের গল্পটি। রোজ ভিলা, শুনশান রাত। নিজের বিছানায় শুয়ে ছটফট করছিল 17 বছর বয়সী রোজ। তার বরাবরই একটু ঘুমের সমস্যা। এক পর্যায়ে বিরক্ত হয়ে রোজ বিছানায় উঠে বসে। এ সময় সে দেয়ালে কারো কালো ছায়া দেখতে পায়। শিওর হবার জন্য রোজ বিছানা থেকে উঠে আসে। তখন বিদ্যুৎ চমকালে দেয়ালের ছায়াটা আরো স্পষ্ট হয়। রোজ ঘুমানোর আগে একটা বই পড়ছিল। বইটা সে তাকে রেখে ঘুরে দাঁড়াতেই দেখে মুখোশ পরা একটা লোক তার দিকে মারমুখী হয়ে তাকিয়ে আছে। লোকটার হাতে ছুরি ছিল। সে ছুরি দিয়ে রোজকে অ্যাটাক করে। তবে রোজ লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড় দেয় এবং বাবা মায়ের রুমে গিয়ে তাদেরকে ডেকে তোলে। আতঙ্কিত রোজকে দেখে তার বাবা জন কে আছে দেখতে দ্রুত ছুটে যায়, কিন্তু জন রুমের বাইরে গিয়ে আর ফিরে আসে না। তখন রোজের মা শোভাও রুমের বাইরে চলে যায় এবং সেও আর ফিরে আসে না। শুধুমাত্র শোভার একটা চিৎকার শোনা যায়। আর উপায় না থাকায় রোজ দ্বিধা এবং ভয় নিয়ে গুটি গুটি পায়ে রুমের বাইরে গিয়ে প্রথমেই মেঝেতে তাজা রক্ত দেখতে পায়। এরপরে সিঁড়িতে দেখে বাবার নিথর লাশটা পড়ে আছে। আতঙ্ক শেষ না হতেই সবুজ চোখের মুখোশ পরা লোকটা তার পেছনে এসে দাঁড়ায় এবং রক্তমাখা ছুরি দিয়ে রোজকে আঘাত করে। আর সেই সাথে চিৎকার দিয়ে রোজের ঘুমও ভেঙে যায়। আসলে সে এতক্ষণ ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছিল। এমন স্বপ্ন সে প্রায় প্রতিদিনই দেখে। যাই হোক, পরের দিন রোজ বাবা মা, পিচি ভাই এবং প্রিয় বিড়ালটাকে নিয়ে একটা জন্মদিনে অ্যাটেন্ড করতে যায়। সেখানে গিয়েও রোজ একা একাই বিড়াল নিয়ে বসেছিল। তার এই কন্ডিশন দেখে কাভিতা শোভাকে জিজ্ঞেস করে রোজের কি হয়েছে। শোভা জানায় তার বড় ছেলে অ্যালেনের মৃত্যুর পর থেকেই রোজ ট্রমাটাইজ হয়ে গেছে। সে এরকমই উদাস হয়ে বসে থাকে। যদিও শোভারও প্রথম দিকে একই রকম কন্ডিশন হয়েছিল, তবে পরবর্তীতে কাউন্সেলিং নিয়ে সে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। তবে রোজ এখনও স্বাভাবিক হতে পারছে না। সে স্বপ্নে একজন খুনিকে দেখে। খুনিটা এক একবার এক একভাবে সবাইকে খুন করে। কবিতা শোভাকে দু একটা পরামর্শ দেয়। এরপরে জন্মদিনের কেক কাটা এবং ফটোশ্যুট করে তারা বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে শোভা গৃহস্থালী কাজে এবং জন ফার্মের কাজে ব্যস্ত হয়ে পড়ে। জনের একটা গরুর খামার আছে, ওটাই মূলত তার প্রধান আয়ের উৎস। এদিকে রোজ অ্যালেনের জিনিসপত্রগুলো নেড়েচেড়ে দেখে এবং ভাইয়ের মৃত্যুর শোকে আবেগাপ্লুত হয়ে পড়ে। রাতে সে তাক থেকে আরেকটা বই বের করে সেটা পড়তে পড়তে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে জনের ফার্মে কাজের জন্য ভেলু নামের একটা ছেলে জয়েন করে। তার কাজ হলো ভোর 4টার ভেতরে গরুর দুধ দহন করা আর সন্ধ্যায় খামারের সমস্ত দরজা বন্ধ করা। জন তাকে কাজ বুঝিয়ে দিচ্ছিল। পাশেই কাছাকাছি একটা জায়গায় রোজ বিড়াল নিয়ে বসেছিল। বিড়ালটা হঠাৎ কিছু দেখে উৎসুক হয়ে যায় এবং অস্থির হয়ে কোল থেকে ঝাঁপ দিয়ে জঙ্গলের ভেতরে দৌড় দেয়। রোজও বিড়ালের পেছনে গিয়ে সেটাকে আর দেখতে পায় না। সে আরও কিছুটা এগিয়ে গিয়ে দেখে একটা গাছের পেছন থেকে সেই খুনি লোকটা বিড়ালটাকে কোলে নিয়ে বেরিয়ে আসছে। লোকটাকে দেখে রোজ ভয়ে পেছন ঘুরে পালানোর চেষ্টা করলে এক মুহূর্তে লোকটা তার সামনে চলে আসে এবং সে লোকটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। লোকটার সবুজ জলজলে চোখের দিকে তাকিয়ে রোজের ঘুম ভেঙে যায়। অর্থাৎ সে আবারও খারাপ স্বপ্ন দেখেছে। রোজ ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে তার বাবা খবরের কাগজ পড়ছে। সে বাবাকে কিছু বলার চেষ্টা করলে বাবা তেমন গুরুত্ব দেয় না। তাই সে বিরক্ত হয়ে বেসিনে কফির কাপ উল্টে ফেলে নিজের রুমে চলে যায়। সেদিন রাতেও অ্যালেনের মৃত্যুর স্মৃতি তাকে ট্রমা দিচ্ছিল, তাই সে ঘুমাতে পারে না। পরের দিন রোজ মায়ের সাথে হাসপাতালে যায়। মূলত তার ছোট ভাইয়ের চেকআপের জন্য তারা গিয়েছিল। সিরিয়ালে বসে থাকার সময়ে শোভা বাচ্চাকে ওয়াশরুমে নিয়ে যায়। ওয়াশরুম থেকে ফেরার সময়ে সে মায়ের দিকে তাকিয়েছিল। হঠাৎ সে মায়ের পেছন দিয়ে একটা লোককে যেতে দেখতে পায়। লোকটা রহস্যজনকভাবে রোজের দিকে এক ঝলক তাকায়। এতেই রোজ নোটিশ করে লোকটার চোখের মনি সবুজ রঙের। ব্যাপারটা এত দ্রুত ঘটে যায় রোজ তার চেহারা বোঝার সুযোগই পায় না। এরপরে পুরোটা সময়ই রোজের বেশ আতঙ্কেই কাটে। পরের দিন রোজের বান্ধবী আদিতি তার এক সাইকিয়াট্রিস্ট আঙ্কেলের কাছে রোজকে নিয়ে যায়। রোজ নিজের সমস্যাগুলো তাকে খুলে বলে। অন্যদিকে শোভাও রোজের ব্যাপারে আলোচনার জন্য চার্চের ফাদারের কাছে যায়। চার্চে ঢোকার সময়ে শোভার এক মহিলার সাথে ধাক্কা লাগে। মহিলা শোভাকে দেখে তাকে এড়িয়ে যাবার চেষ্টা করে। শোভারও মনে হচ্ছিল সে মহিলাকে কোথাও দেখেছে।
শোভা ফাদারকে মহিলার ব্যাপারে জিজ্ঞেস করলে ফাদার জানায় ওর নাম মেরি। মেরি আগে চার্চের নান ছিল, পরবর্তীতে সে একজনের সাথে রিলেশনে জড়িয়ে পড়ায় তাকে চার্চ থেকে বের করে দেওয়া হয়েছিল। ধর্মের কল বাতাসে নড়ে বলে একটা প্রবাদ আছে। বাচ্চা হবার পরে মেরির হাজব্যান্ড তাকে ছেড়ে দিয়েছে, তাই সে ফাদারের কাছে চাকরির জন্য এসেছিল। ফাদার কোনো সুপার শপে তার চাকরির ব্যবস্থা করে দেবে বলে জানিয়েছে। তো শোভা ফাদারকেও রোজের কন্ডিশন বুঝিয়ে বলে। চার্চের ফাদার এবং সাইকিয়াট্রিস্ট দুজনেই সমস্যা শোনার পরে তারা একই সাজেশন দেয়। সাইকিয়াট্রিস্ট রোজকে বলে সে ডিপ্রেশনে আছে, ডিপ্রেশন কাটাতে তাকে পরিবারের সাথে বেশি সময় কাটাতে হবে। আবার ফাদারও শোভাকে সাজেশন দেয় তাদেরকে রোজের সাথে বেশি সময় কাটাতে হবে। তো রোজ সাইকিয়াট্রিস্টের সাজেশন মতো খুশি থাকার চেষ্টা করতে থাকে। সে বাড়ি ফিরে ছোট ভাইকে কোলে নেয়, বাবার সাথেও হাসি খুশি হয়ে ভালো ব্যবহার করে। বাবা রোজকে জানায় 2 সপ্তাহ পরে রোজের জন্মদিনে তারা রোজকে নতুন মোবাইল এবং স্কুটার গিফট করবে। এটা শুনে রোজ আরও আনন্দিত হয়ে যায়। পুরো সন্ধ্যাটা তাদের বেশ ভালোই কাটে। রাতে ঘুমাতে যাবার আগে বাবা রোজকে জানায় আগামীকাল কবিতার এক আত্মীয় এখানে বেড়াতে আসবে। ছেলেটার নাম জেরি। সে পেইং গেস্ট হিসেবে কিছুদিন এখানে থাকবে। আপাতত থাকার জন্য জেরিকে অ্যালেনের ঘরটা দেওয়া হচ্ছে শুনে রোজ একটু আপসেট হয়। রাতে সে অ্যালেনের স্বপ্ন দেখে কাটিয়ে দেয়। অ্যালেন খুব ভালো ভায়োলিন বাজাতে পারত। সেসব স্মৃতি ভেবেই রোজের রাতটা কেটে যায়। সকালে শোভা রোজকে ঘুম থেকে ডেকে তুলে বলে জেরি এসেছে। রোজ নিচে গিয়ে দেখে জেরির চোখের মণিগুলো সবুজ রঙের। জেরির চেহারা একদম তার স্বপ্নে দেখা খুনিটার মতোই। রোজ আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে সে সেন্সলেস হয়ে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পরে পানির ছিটামিটা মেরে তারপরে রোজের সেন্স ফেরে। তবে জেরির ওপর থেকে তার ভয় কাটছিল না। মা রোজকে জেরির পরিচয় দিয়ে বলে সে বায়োটেকনোলজি সেন্টারে রিসার্চের জন্য 3 থেকে 4 সপ্তাহ এখানে থাকবে। রোজ কিছুই বলে না, সে শুধু ভীত চোখে জেরিকে দেখতে থাকে। বাবা মা জেরির হাতে ফার্ম হাউসের চাবি তুলে দেয়, কারণ পরবর্তীতে ওখানে জেরির থাকার ব্যবস্থা করা হবে। চাবি দিয়ে ওরা চলে গেলে জেরি রোজকে ডেকে জিজ্ঞেস করে সে ভয় পাচ্ছে কেন। তবে রোজ কোনো উত্তর দিতে পারে না। দুঃস্বপ্নে দেখা ভয়ঙ্কর খুনি সামনে দাঁড়িয়ে আছে। এমন সিচুয়েশনে মুখ দিয়ে কথা বের হবেই বা কিভাবে। যাই হোক, শোভাও বুঝতে পেরেছিল রোজের কিছু একটা সমস্যা হয়েছে। তাই জেরি আর জন বেরিয়ে যাবার পরে সে এই ব্যাপারে রোজকে জিজ্ঞেস করে। রোজ জানায় এই লোকটাই তার স্বপ্নে আসে। শোভা কাউন্টার দিয়ে বলে তুমি বলেছিলে খুনিটার চেহারা স্পষ্ট করে দেখতে পাও না, তাহলে জেরি যে সেই লোকটা সেটা কিভাবে বুঝলে? রোজ কনফিডেন্সের সাথে বলে জেরির চোখ হুবহু স্বপ্নে দেখা খুনিটার মতোই। এই সময় শোভা রিসেন্ট পড়া রোজের একটা বই বের করে দেখায়। বইয়ের প্রচ্ছদে যার ছবি আছে তার চোখের মনির রং সবুজ। শোভা রোজকে বোঝায় সে এসব উল্টাপাল্টা বই পড়ে বলেই সে আজেবাজে স্বপ্ন দেখে। শোভা রোজকে এসব বই পড়তে নিষেধ করে দেয়, কিন্তু রোজ প্রায় নিশ্চিত ছিল জেরি তার স্বপ্নে দেখা লোকটা। রাতে রোজ নিজের ঘরে বসে বই পড়ছিল। তখন সে জেরিকে বাড়ি ফিরতে দেখে। তখন ঘড়িতে 7টা বাজছিল। ওখানে 5টা বাজলেই সন্ধ্যা লেগে যায়, তাই 7টা ওদের কাছে মোটামুটি রাতই বলা যায়। বেশ কিছুক্ষণ পরে রোজ দরজা খোলার আওয়াজ পায় এবং একটা ছায়াকে হেঁটে যেতে দেখতে পায়। তো পরের দিন ব্রেকফাস্টের সময়ে জন জেরিকে জিজ্ঞেস করে সে কখন ফিরেছে। জেরি 8:30টার কথা বললে রোজ সাথে সাথেই কাউন্টার দিয়ে বলে তোমাকে তো আমি 7টার সময় দেখেছি। জেরি প্রথমে অস্বীকার করে, তবে রোজের দৃঢ়তা দেখে জেরি স্বীকার করে তার কাছে ফোন ছিল না, তাই সে সময় খেয়াল করেনি। টপিক শেষ করে জেরি রাগের দৃষ্টিতে রোজের দিকে একবার তাকালে রোজ বেশ ঘাবড়ে যায়। টেবিলের ওপরে একটা মাছি উঠছিল। জেরি হঠাৎ গ্লাস দিয়ে মাছিটাকে আটকে দেয়। টেবিলে গ্লাস ঠোকার শব্দে সবাই চমকে ওঠে। জেরির এমন কাণ্ড দেখে 3জনই একটু কনফিউজড হয়ে যায় এই ছেলের মাথায় সমস্যা আছে নাকি। পরের দিন রাতেও রোজের দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙে। তখন ঘড়িতে 3টা বাজতে 10 মিনিট বাকি ছিল। রোজ ঘরের দরজার বাইরে কালো ছায়া দেখতে পায়। ছায়াটা বারবার যাওয়া আসা করছিল। মনে হচ্ছিল কেউ পায়চারি করছে। রোজ এগিয়ে গিয়ে দরজার গ্লাস দিয়ে দেখার চেষ্টা করে এবং বুঝতে পারে ওটা জেরি। তবে সে জেরির উদ্দেশ্য বুঝতে পারছিল না। পরের দিন তারা একসাথে খাবার খাচ্ছিল। তখন জনের নতুন কিনে আনা গরুটা দড়ি ছিঁড়ে ছোটাছুটি শুরু করে। তাই সবাই গরু নিয়ে ব্যস্ত হয়ে গেলে এই সুযোগে জেরি রুমের ভেতরে ঢুকে কিছু খোঁজার চেষ্টা করে। তবে এ সময় ভাব বুঝতে পেরে রোজ চলে আসে। তাই জেরির উদ্দেশ্য পূরণ হয় না। সে কিচেন খুঁজছে বলে ব্যাপারটা চাপা দিয়ে দেয়। সেদিনের রাতটাও রোজের বেশ খারাপ কাটে।
পরের রাতেও রোজ খুবই ডিপ্রেসড ফিল করছিল। রাত প্রায় 1:30টার সময়ে সে জেরিকে রুম থেকে বের হতে দেখে। আজ আর ভয় না পেয়ে রোজ ঘর থেকে বেরিয়ে জেরিকে ফলো করতে শুরু করে। তবে রোজের আগেই তার বিড়ালটা ছুটে চলে যায়। এতে জেরি অ্যালার্ট হয়ে গিয়ে বিড়ালটা কোলে নিয়ে নিজের রুমে চলে যায়। রোজ গিয়ে জেরির ঘরের দরজা ঠেলতে গিয়ে দেখে সেটা ভেতর থেকে লক করা। তাই সে নিজের রুমে চলে আসে এবং ফিল করে জেরি তার পেছনে দাঁড়িয়ে। চমকে উঠে রোজের ঘুম ভাঙে। ততক্ষণে ঘড়িতে ভোর 4:10 বাজছিল। রোজ ভেবেছিল সে আবারও স্বপ্ন দেখেছে। তবে সে খেয়াল করে তার বিড়াল কিটি জায়গা মতো নেই। রুমেও কোথাও কিটিকে না দেখে সে কিটিকে খুঁজতে শুরু করে। তখন জেরির রুম থেকে কিটির ডাক ভেসে আসতে থাকে। রোজ কিটির জন্য খুব চিন্তিত হয়ে পড়ে। তবে সে জেরিকে ডাকার সাহস পাচ্ছিল না। পরের দিন সকালে কিটিকে কোলে নিয়ে জেরি ব্রেকফাস্ট টেবিলে হাজির হয়। জন এবং শোভা জানতে চায় কিটি জেরির ঘরে কিভাবে গেল। জেরি বলে হয়তো দরজা খোলা ছিল তাই চলে গেছে। তবে রোজ কাউন্টারে বলে তাদের সেকশনের দরজা তো শোবার আগে বন্ধ করা হয়েছিল, তাহলে দরজা খুলল কে? জেরি কি উত্তর দেবে ভেবে একটু টেনশনে পড়ে যায়। তবে কিটি এ সময়ে জানালা দিয়ে বাইরে চলে যায়। এটা দেখে সবাই ভাবে এভাবে হয়তো গতরাতে কিটি জেরির রুমে গিয়েছিল। তাছাড়া জেরি যে রুমে আছে ওই রুমে আগে অ্যালেন থাকতো, তাই কিটির আগে থেকেই ওই রুমে যাতায়াতের অভ্যাস ছিল। এই জন্য কেউ আর বাড়াবাড়ি করে না। তবে রোজ তো জানেই আসলে গতরাতে কি ঘটেছিল। যাই হোক, পরের দিন রবিবার ছিল, তাই জন এবং শোভা চার্চে যায়। জেরিও কোনো হেজিটেট ছাড়াই ওদের সাথে চার্চে চলে যায়। ওরা দুজনেই জেরির হাবভাব ফলো করছিল। তবে জেরি যথেষ্ট ব্যালেন্স করেই চলাফেরা করছিল। কিন্তু রোজ জেরিকে একদমই টলারেট করতে পারছিল না। জেরি যে কয়দিন থাকবে রোজ সে কয়দিন ক্যালেন্ডারে মার্ক করে রাখে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। জেরির আচরণ রোজের কাছে দিন দিন সন্দেহজনক থেকে আরও বেশি সন্দেহজনক হয়ে ওঠে। একদিন সকালে তাদের ফার্মের খরগোশ মৃত অবস্থায় পাওয়া যায়। সবাই ভাবে হয়তো সাপের কামড়ে মরেছে। সেদিন সন্ধ্যায় জেরি বাড়ির সবার জন্য পরোটা আর চিলি চিকেন নিয়ে হাজির হয়। এটা রোজের ফেভারিট খাবার। তবে রোজ না খেয়ে টেবিল থেকে উঠে চলে যায়। তাই একটা প্লেটে খাবার নিয়ে শোভা রোজের ঘরে রেখে আসে এবং রাগ না করে খাবারটা খেয়ে নিতে বলে। বেশ কিছুক্ষণ পরে রোজ খালি প্লেট নিয়ে ফিরে আসে এবং ঠক করে প্লেটটা রেখে চলে যায়। রাতে রোজ ফোনে কিছু সার্চ করছিল। এ সময় বাইরে দরজা খোলার আওয়াজ পেলে সে অ্যালার্ট হয়ে যায়। সে দরজার গ্লাস দিয়ে জেরিকে দেখতে পায়। জেরি রোজের রুমের দিকে আসছিল, তাই রোজ ঘুমের ভান করে শুয়ে পড়ে। জেরি রুমে ঢুকে চেক করে রোজ ঘুমাচ্ছে কিনা। তারপরে জেরি বেরিয়ে গেলে রোজ তাকে ফলো করতে শুরু করে। জেরি প্রথমে গার্ডেনে যায়, এরপরে গরুর ফার্মের ভেতর দিয়ে ফার্ম হাউসে ঢুকে একটা রুমে সার্চ করতে শুরু করে। রোজ তাকে ফলো করতে গিয়ে গাছের কাঁটাতে কুনোয়ের কাছে আশ্রয় যায়। এরপর সে মোবাইল দিয়ে দূর থেকে জেরিকে ভিডিও করতে থাকে। কিন্তু জেরি টের পেয়ে গেলে রোজও অ্যালার্ট হয়ে যায়। এরপরে সে রুমের ভেতরে তাকিয়ে দেখে জেরি নেই, শুধু জেরির টর্চ লাইটটা মেঝেতে পড়ে আছে। আচমকায় জেরি রোজের পেছনে চলে আসে এবং একটা স্প্রে করে তাকে সেন্সলেস করে দেয়। পরের দিন ঘুম ভেঙে রোজ তড়িঘড়ি করে বাবা মাকে কথাগুলো জানালে তারা বিশ্বাস করে না। রোজ যে রুমের কথা বলছে সেই রুমের চাবি জনের কাছেই ছিল। সে আলমারি থেকে চাবি বের করে সেই প্রমাণ দেখায়। রোজ যেহেতু রাতে ভিডিও করেছে তাই শোভা ভিডিওটা দেখতে চায়। কিন্তু রোজ গ্যালারি চেক করে দেখে এরকম কোনো ভিডিও নেই। তখন লাস্ট চেষ্টা হিসেবে রোজ কুনোয়ের কাটা দাগটা দেখায়। কিন্তু বাবা মা জানায় কয়েকদিন আগে রোজ সাইকেল থেকে পড়ে যাওয়ায় ওখানে চোট পেয়েছিল। এবার রোজ নিজেও কনফিউজড হয়ে যায় গত রাতের ঘটনাটা স্বপ্ন ছিল নাকি বাস্তব। কনফিউশনে রোজ হাউমাউ করে কাঁদতে শুরু করে এবং জিনিসপত্র আঁচড়াতে থাকে। এ সময় শোভার চিৎকার শুনে রোজ বাইরে ছুটে এসে দেখে তার বিড়ালটা মরে পড়ে আছে। রোজের ডিপ্রেসড লাইফে এই বিড়ালটাই একমাত্র সঙ্গী ছিল, তাই বিড়ালের মৃত্যুর শোকে রোজও সেন্সলেস হয়ে যায়। তো এরপরে বিড়ালটাকে সম্মানের সাথে সমাধি দেওয়া হয়। তবে রোজ কিছুতেই ট্রমা কাটিয়ে উঠতে পারছিল না। খাবার টেবিলে বসে জেরিকে দেখা যায় বিড়ালের মৃত্যুতে সে বেশ খুশি আছে। রোজ কিছু খেতে না পেরে রুমে চলে আসে। কিটির শোবার বিছানাটার দিকে তাকালেই রোজের বুকের ভেতরটা হু হু করে উঠছিল। হঠাৎ তার কিটির খাবারের পটের দিকে নজর যায়। এরপরে সে শোভাকে ডেকে এনে পটটা দেখিয়ে বলে গতরাতে জেরির আনা পরোটা এবং চিকেন সে খায়নি, বরং সে খাবারটা কিটির খাবারের পটে ঢেলে দিয়েছিল। সেই খাবারটা কিটি খেয়েছে। হয়তো সেই খাবারে কিছু ছিল যার কারণে কিটি মারা গেছে। এবার শোভারও সন্দেহ হয়
তাই সে আলমারি খুলে গহনা এবং টাকা চেক করে, তবে সবকিছুই ঠিকঠাকই ছিল। তাই জেরির ওপরে সন্দেহ করার আর তেমন সুযোগ পায় না। শোভা কথাগুলো জনের সাথেও শেয়ার করে। পাশাপাশি শোভা মোবাইলের ব্রাউজিং হিস্টোরিও দেখায়। রোজ বিভিন্নভাবে সার্চ করেছে কিভাবে বাড়ির গেস্টকে তাড়ানো যায়। এসব দেখে উল্টো ওরা রোজকে দোষ দেয় যে ওর মাথা ঠিক নেই। আড়াল থেকে বাবা মায়ের কথাবার্তা শুনে রোজের খুব খারাপ লাগে। সে একা একা কাঁদতে থাকে। সে রাগে জেদে জেরির ঘরে গিয়ে তাকে কলার চেপে ধরে গালাগাল শুরু করে এবং দোষারোপ করে বলে সেই খাবারে কিছু মিশিয়ে রেখেছিল, যা খেয়ে কিটি মারা গেছে। রোজ বেশি বাড়াবাড়ি শুরু করলে জেরি তার মুখ চেপে ধরে। ঠিক ওই মুহূর্তেই শোভা এবং জন সেখানে চলে আসে। তারা তাৎক্ষণিক তো জেরিকে কিছু বলে না, তবে তার এভাবে মুখ চেপে ধরার ব্যাপারটা তাদের পছন্দ হয় না। আবার পরের দিন সকালে ব্রেকফাস্টের সময়ে জেরি ঠিকই জন আর শোভাকে কনভিন্স করে ফেলে। এরপরে সবাই যখন নিজেদের কাজে বেরিয়ে যায় তখন রোজ চাবি চুরি করে জেরির ঘরে ঢোকে। তারপর সে সবকিছু সার্চ করতে শুরু করে। যদিও ততক্ষণে শোভা বাড়ি ফিরে আসে এবং রোজকে রুম সার্চ করতে দেখে ফেলে। তবে তার আগেই রোজ একটা লাইব্রেরির আইডি কার্ড খুঁজে পায়, যেটাতে জেরির ফটো ছিল আর নামের জায়গায় লেখা ছিল জোমন স্কারিয়া। ব্যাপারটা নিয়ে এবার শোভারও খটকা লাগে। তাই ব্যাপারটা যাচাই করতে সে কবিতাকে ফোন করে, কারণ কবিতার কথাতেই তারা জেরিকে এই বাড়িতে থাকতে দিয়েছিল। শোভা কবিতাকে জিজ্ঞেস করে সে জোমন স্কারিয়া নামের কাউকে চেনে কিনা। কবিতা প্রথমে একটু থমকে গেলেও পরে মনে হবার ভঙ্গিতে জানায় জেরির ভালো নাম জোমন স্কারিয়া। শোভা কবিতার কথাও পুরোপুরি বিশ্বাস করে না। তারা যেদিন বার্থডে পার্টিতে গিয়েছিল সেদিন ওখানে জেরিও উপস্থিত ছিল, তবে সেদিন জেরিকে না চেনায় ওরা খেয়াল করেনি। তাই শোভা জন্মদিনের ফটোগুলো স্ক্রল করতে শুরু করে এবং একটা গ্রুপ ফটোতে জেরিকে দেখতে পায়। এতে জেরিকে সন্দেহ করার আর কোনো কারণই থাকে না। উল্টো শোভা রোজকেই বকাবকি শুরু করে। অন্যদিকে জেরি মেরির সাথে মানে চার্চে শোভা যে মহিলার সাথে ধাক্কা খেয়েছিল তার সাথে দেখা করতে গিয়েছিল। এই সময় কবিতা জেরিকে ফোন করে জানিয়ে দেয় শোভা তাকে সন্দেহ করছে। আজকে শোভা জোমন স্কারিয়া নামের ব্যাপারে জিজ্ঞেস করেছিল, তাই কবিতা জেরিকে সাবধান করে দেয়। এদিকে শোভার মনে এখনো কিছুটা দ্বিধা আছে, তাই সে জেরির অফিসে চলে যায় এবং একজন স্টাফকে জেরির ব্যাপারে জিজ্ঞেস করে। তবে জেরি বা জোমন স্কারিয়া নামের কোনো খোঁজ সে দিতে পারে না। অবশ্য জেরিও ধারণা করেছিল শোভা অফিসে যেতে পারে, তাই সেও ছুটে অফিসের সামনে চলে আসে এবং এটা সেটা বুঝিয়ে শোভাকে বিদায়ের চেষ্টা করে। কিন্তু শোভা বলে সে জেরির কাজের জায়গা দেখতে চায়, তাই বাধ্য হয়ে জেরি তাকে ভেতরে নিয়ে যায়। অ্যাকচুয়ালি জেরি এখানে চাকরি করে না, সে ওদেরকে ফেক আইডেন্টিটি দিয়েছিল। তো অফিসে ভাগ্যক্রমে সে ফাঁকা ডেস্ক দেখতে পায়, সেটাকেই দেখিয়ে বলে সে ওখানকার ডেস্কে কাজ করে। তবে আশেপাশের ডেস্কগুলো ফাঁকা ছিল, তাই শোভা সন্দেহ প্রকাশ করে। এই জন্য জেরি দূরে বসে থাকা কয়েকজন স্টাফকে দেখিয়ে বলে ওরাই তার কলিগ। সে হাত নাড়ালে একজন না বুঝে প্রতিউত্তরও দিয়ে দেয়। এতে শোভার আর সন্দেহের সুযোগ থাকে না। শোভা আর ঝামেলা না বাড়িয়ে বাড়ি ফিরে আসে। আগামীকাল রোজের 18তম জন্মদিন, তাই শোভা আর জন অগ্রিম জন্মদিন সেলিব্রেট করে। তারা রোজকে নতুন মোবাইল গিফট করে আর জানায় স্কুটারটা আগামীকাল ডেলিভারি আসবে। গিফট পেয়ে রোজ খুবই খুশি হয়। অন্যদিকে জেরি সবার থেকে লুকিয়ে খামারের সাইডে চলে যায়। জেরিকে দেখে কিছুদিন আগে খামারে জয়েন করা ভেলু এগিয়ে যায়। দুজনে সিগারেট ধরিয়ে যুক্তি পরামর্শ করে জেরির কাজ শেষ করতে আর দিন দুয়েক লাগবে। প্রয়োজনে যদি রক্তারক্তি করা লাগে তবে তারা সেটাও করবে। জেরি ভেলুকে বলে সে চলে যাবার পরেও ভেলুকে আরও কয়েকদিন এখানে থাকতে হবে, যাতে কেউ সন্দেহ না করে। তারা কথাবার্তা বলছিল। এই সময় শোভা আর রোজ ওই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। শোভা ওদেরকে দেখতে পেয়ে সন্দেহ করে, তাই সে ওদের কাছে চলে এলে ওরা সিগারেট খেতে এসেছে বলে দ্রুত কেটে পড়ে। ব্যাপারটা শোভার মনে আবারও সন্দেহ জাগিয়ে তোলে। যাই হোক, পরের দিন সকালে ঘুম থেকে উঠে রোজ ক্যালেন্ডারে মার্ক করে রাখা লাস্ট ডেটে ক্রস মারে। আজকে জেরির এই বাড়িতে থাকার লাস্ট ডেট। সকাল থেকেই রোজ বেশ খোশ মেজাজে ছিল। ব্রেকফাস্টের টেবিলে আজ সে ঠোঁটে মিটমিটে হাসি নিয়ে খাবার খাচ্ছিল। তবে তার হাসি আতঙ্কে পরিণত হয়ে যায় যখন জেরি আরও 4-5 দিন থাকবে বলে রিকোয়েস্ট করে। জন আর শোভাও ভদ্রতার খাতিরে জেরিকে থাকার অনুমতি দিয়ে দেয়। শুধু তাই না, জেরিকে সাথে নিয়ে তারা রান্নাবান্না সহ অনেকটা পার্টির মতো ভাইব শুরু করে দেয়। এসব দেখে রোজের খুব রাগ হচ্ছিল। রাতে জেরি অ্যালেনের ভায়োলিনটা নিজে বাজাতে শুরু করে। তার ভায়োলিনের সুর শুনে জন আর শোভা দুজনেই আবেগাপ্লুত হয়ে পড়ে। এসব আদিক্ষেতা রোজের আর সহ্যই হচ্ছিল না। সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক জেরিকে এই বাড়ি থেকে তাড়াবেই।
পরের দিন সকালে জন দুধ ডেলিভারি দিতে বেরিয়ে যায় আর শোভা বাজারে বের হয়। ফলে বাড়িতে তখন শুধু রোজ, জেরি আর রোজের ছোট ভাই ছিল। বেশ অনেকক্ষণ কেটে যাবার পরে জন গাড়ি নিয়ে মার্কেট থেকে শোভাকে তুলে নেয়। তবে বাড়িতে নিয়ে যাবার জন্য জন ফাদারকেও গাড়িতে নিয়ে এসেছিল। শোভা রোজকে জানিয়ে দেয় তারা আর মিনিট 5 ভেতরে বাড়ি পৌঁছাবে। রোজ এবার একটা ইনস্ট্যান্ট প্ল্যান বানিয়ে নেয়। সে জেরির কাছে গিয়ে বলে তাদের রুমে সাপ উঠেছে, তাই জেরি যেন হেল্প করে। কথাটা শুনে জেরি লাঠি এনে সাপ খুঁজতে থাকে আর রোজ বারবার বাইরে তাকায় কখন বাবা মা ফিরবে। রোজের এই ব্যাপারটা জেরি বুঝে ফেলে, তাই সে রোজকে ধরে ধস্তাধস্তি শুরু করে। ঠিক ওই সময়েই বাবা মা বাড়ি ফিরে আসে। তখন রোজ নাটক শুরু করে এবং ভিকটিম সাজার ভান করে। তারা রোজকে নিয়ে ভেতরে চলে যায়। ফাদার রোজের কাছে তার স্বপ্ন এবং সন্দেহের কথা শোনার পরে জন এবং শোভাকে বকাঝকা করে আর দ্রুত জেরিকে এই বাড়ি থেকে তাড়াতে বলে। তাই জন জেরিকে ডেকে আগামীকাল সকালে চলে যেতে বলে। আর কোনো উপায় না থাকায় জেরিও চলে যেতে রাজি হয়। তো পরের দিন সকালে জেরি জিনিসপত্র প্যাক করে বের হয়ে যায় আর শোভা এবং জন রোজকে নিয়ে স্কুটার ডেলিভারি আনতে যায়। অবশেষে জেরিকে বিদায় করতে পেরে রোজ খুবই খুশি ছিল। পরবর্তী কয়েকদিন সে আর কোনো দুঃস্বপ্ন দেখে না। বেশ আনন্দেই তার দিনগুলো কাটতে থাকে। এভাবে প্রায় 2 মাস কেটে যায়। জেরি আবারও ফিরে আসে রোজের শহরে। সেদিন ছিল অ্যালেনের মৃত্যুবার্ষিকী। তারা অ্যালেনের সমাধি ক্ষেত্রে যায়। জেরি আর ভেলো দূর থেকে তাদের ফলো করছিল। প্রার্থনা শেষ হলে জন শোভা, রোজ এবং বাচ্চাকে বাড়ি পাঠিয়ে দেয় আর নিজে লুকিয়ে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে আসে এবং কারো জন্য অপেক্ষা করতে থাকে। সন্ধ্যার পরে জন বাড়ি ফিরে আসে। জন বাড়ি ফেরার পর থেকেই শোভা তার ভেতরে অস্থিরতা খেয়াল করে। সে বুঝে যায় কিছু একটা ঝামেলা আছেই। তবে রোজ কিছুই বুঝতে পারে না। সে স্বাভাবিকভাবেই ঘুমাতে চলে যায়। একটু রাত হতেই জেরি রোজ ভিলা এসে হাজির হয়। সে দেয়াল বেয়ে রোজের রুমে ঢুকে পড়ে। আওয়াজ পেয়ে রোজ ঘুম থেকে জেগে ওঠে। সে তখনও বুঝতে পারেনি তার রুমে কেউ এসেছে। রোজ উঠে তাকে বই রেখে ঘুরতেই সামনে কাউকে দেখতে পায়, ঠিক যেন স্বপ্নের মতোই। তবে এবার সে কোনো স্বপ্ন দেখছে না। রোজ প্রাণ ভয়ে বাবা মায়ের ঘরে ছুটে যায়। জন কি ব্যাপার দেখতে বাইরে যায়। কিছুক্ষণ ধস্তাধস্তির আওয়াজ হয়। জন আর ফিরে আসে না। একটু পরে জেরি রুমের ভেতরে ঢোকে। শোভা বাধা দিতে গেলে জেরি তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে রোজকে তুলে নিয়ে বেরিয়ে যায়। শোভা বের হতে গেলে ভেলু এসে তাকে আটকায়। গার্ডেনে আসতেই একজন লোক আবার জেরিকে আচমকা আঘাত করে। এই লোকটা জনের ভাড়াটে লোক। ততক্ষণে ন্যাংরাতে ন্যাংরাতে জনও বাইরে চলে আসে। বাবাকে দেখে রোজ তার কাছে ছুটে যায়। বাবার এ সময়ে মেয়েকে আগলে নেওয়া উচিত, কিন্তু জন সেটা না করে রোজকে ছুঁড়ে ফেলে দেয়। বিস্মিত রোজ হতবাক হয়ে শুধু চেয়ে থাকে। এরকম একটা মুহূর্ত সে কখনো কল্পনাও করতে পারেনি। একটু পরে ভেলুকে মেরে শোভাও বাইরে চলে আসে। মাকে দেখে রোজ তার কাছে ছুটে যায়, কিন্তু শোভাও রোজকে থাপ্পড় মেরে সরিয়ে দেয়। শোভা, জন এবং তার ভাড়াটে খুনি 3 জনে মিলে রোজকে ঘিরে ধরে। তখন জেরি ভাড়াটে লোকটার পায়ে গুলি চালিয়ে দেয়। এরপরে জেরি রোজকে বলে এরা কেউ তোমার বাবা মা না। আসলে জেরি একজন পুলিশ অফিসার। কয়েক মাস আগে ঊর্ধ্বতন কর্মকর্তা জেরিকে ডেকে জন এবং শোভার ডিটেলস দিয়ে বলেছিল এদের নামে বেশ কয়েকটা অভিযোগ আছে। সেই অভিযোগ কতটা সত্যি সেটার ইনভেস্টিগেশনেরই দায়িত্ব জেরিকে দেওয়া হয়েছিল। প্রায় 18 বছর আগে একটা সম্ভ্রান্ত খ্রিস্টান ফ্যামিলিতে শোভা চাকরানি ছিল। সে ওই ফ্যামিলির লোকগুলোর দেখাশোনা করত। ফ্যামিলির লোকেরাও শোভাকে অনেক বিশ্বাস করত। একই শহরে একজন ফিরিঙ্গি ড্রাইভারি চাকরি করত জন। যাওয়া আসার পথে দুজনের প্রেম হয়ে যায়। তখন শোভার মালিকের ফ্যামিলি ওদের বিয়ে দিয়ে দেয়। মালিকের মেয়ে অ্যাঞ্জেল শোভাকে অনেকটা নিজের বোনের মতোই মনে করত। কয়েক বছরের ভেতরে শোভা এবং জনের একটা ছেলে হয়। নাম রাখা হয় অ্যালেন। আবার অ্যাঞ্জেলেরও একটা মেয়ে হয়, আর সেই মেয়েটাই মূলত রোজ। একদিন রোজের ফ্যামিলি রোজকে শোভার কাছে রেখে ওরা চার্চের জন্য বের হয়, কিন্তু রাস্তায় অ্যাক্সিডেন্টে ফ্যামিলির 3 জন মারা যায় আর অ্যাঞ্জেল প্যারালাইজড হয়ে যায়। তখনও শোভা তাকে সেবা যত্ন করত। অ্যাঞ্জেলের লাইফের কোনো গ্যারান্টি ছিল না, তাই সে নিজের সব সম্পত্তি রোজকে উইল করে দেয়। তবে উইলে উল্লেখ থাকে রোজের 18 বছর বয়স হলে তবেই সে সম্পত্তির মালিক হবে, আর ততদিন শোভা এই সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি পাবে। কিন্তু রোজ যদি 18 বছরের আগেই মারা যায় তাহলে সম্পত্তিগুলো চ্যারিটিতে দান হিসেবে চলে যাবে। তো চাকরানি হঠাৎ করে সম্পত্তির মালিক হয়ে যাবার পরে শোভার মাঝে লোভ তৈরি হয়। সে আর জন মিলে অ্যাঞ্জেলকে হত্যা করে। এরপরে তারা ওই শহর ছেড়ে অ্যালেন এবং রোজকে নিয়ে এই শহরে চলে আসে। সেই থেকে রোজও তাদের মেয়ে হিসেবেই মানুষ হতে থাকে। রোজ কখনো জানতেও পারেনি এরা তার আপন বাবা মা না। পুলিশের কাছে থাকা ইনফরমেশন অনুযায়ী রোজের বয়স 18 হলেই
তাকে মেরে ফেলা হবে, এমনটাই পুলিশের সন্দেহ ছিল। এখন প্রশ্ন হলো, পুলিশ এগুলো কিভাবে জানলো? আসলে পুলিশ কথাগুলো জেনেছে মেরির কাছ থেকে। মেরির হাজবেন্ড অ্যান্টনি জনের খুবই ক্লোজ ছিল। জনের সব পাপ কাজের সঙ্গী ছিল অ্যান্টনি। এমনকি অ্যাঞ্জেলকে খুনের সময়ও অ্যান্টনি উপস্থিত ছিল। অ্যান্টনির বিশ্বাস ছিল রোজের 18 বছর বয়স হলে শোভা সম্পত্তির মালিক হবে, তখন সেও সম্পত্তির কিছু অংশ পাবে। কিন্তু এদিকে শোভা আর জন সবসময় নিজের ছেলে অ্যালেনের জন্যই ভাবত। তারা সবকিছু করত অ্যালেনের ফিউচারের জন্য। কিন্তু একদিন রোজকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে গিয়ে অ্যালেন মারা যায়। সেই থেকে শোভার দুনিয়া ওলটপালট হয়ে যায়। সুস্থ হবার জন্য সে অনেক সাইকিয়াট্রিস্ট দেখিয়েছে। এক পর্যায়ে সে রোজকে খুন করবে বলে প্রতিজ্ঞা করে। এই কাজে তার আরও একজনকে প্রয়োজন ছিল, তাই সে অ্যান্টনিকে ডেকে পাঠায়। তবে মেরির সান্নিধ্যে থেকে অ্যান্টনি ভালো হয়ে গেছে। তবুও শোভার জেদ এবং দেখানো লোভের ফাঁদে সে পা দিয়ে ফেলে। বাড়ি ফিরে অ্যান্টনি ম্যারির সাথে কথাগুলো শেয়ার করে এবং বেরিয়ে যায়। কিন্তু অ্যান্টনি আর ফিরে আসেনি। প্রায় 2 মাস কেটে যাবার পরে ম্যারি থানায় রিপোর্ট লেখাতে যায়। তখন সে শোভা আর জনের আমলনামা পুলিশকে জানিয়ে দেয়। সেটার উপরে ভিত্তি করেই পুলিশের চিফ জেরিকে এই কেসের তদন্তের দায়িত্ব দেয়। কবিতা জেরির আত্মীয় ছিল, আবার কবিতা শোভারও ভালো বন্ধু ছিল। তাই তারা কবিতার হেল্প নিয়ে জেরিকে ওই বাড়িতে পাঠায়। জেরি বিভিন্ন সময় সার্চ করে দলিলপত্র দেখে জানতে পারে মেরির কথাগুলি সত্যি। সে আরও খুঁজে মাটি খুঁড়ে একটা লাশও পায়, যে লাশটা অ্যান্টনির। জেরি জানতে পারে ওরা রোজকে জন্মদিনে না, বরং অ্যালেনের মৃত্যুর দিনে হত্যা করবে। তাই জেরি সেভাবেই প্রস্তুতি নিতে থাকে। আর আজই হলো সেই দিনটা। তো যাই হোক, কিছুক্ষণের ভেতরে পুলিশ ফোর্স নিয়ে চলে আসে এবং ওদেরকে গ্রেপ্তার করে নেয়। জিপে করে নিয়ে যাবার সময়ে তীক্ষ্ণ চোখে শোভা রোজের দিকে তাকিয়ে থাকে। তার দৃষ্টিতে ঘৃণা, ক্রোধ, প্রতিশোধ সবই ছিল। রোজ অসহায়ভাবে শোভার দিকে তাকিয়ে থাকে। রোজকে শোভার দৃষ্টি থেকে আড়াল করতে জেরি সামনে এসে দাঁড়ায়। যে মানুষটাকে রোজ নিজের শত্রু ভাবত, সেই তার রক্ষাকর্তা ছিল। রোজ ভাবতে থাকে এটাও তার কোনো দুঃস্বপ্ন কিনা। কিন্তু বাস্তবতা দুঃস্বপ্নের চেয়েও কঠিন হয়। রোজকে জীবনের কঠিন বাস্তবতা শিখিয়ে দোষীদের 18 বছর পরে হলেও শাস্তি নিশ্চিত করে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। এই জন্যই বলা হয় কোনো সত্য চাপা থাকে না, আর কোনো পাপই রেহাই পায় না। এই সিরিজটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আজ এ পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন আয়োজনে। সবাইকে ধন্যবাদ।